জয় বাবা লোকনাথ। আজকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার জন্মস্থান এই পুণ্যতীর্থ কচুয়াধামে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই হলো লোকনাথ বাবার সেই বিখ্যাত বাণী, যা ছোট থেকে শুনে আমরা বড় হয়েছি। চলুন আজ এই পুণ্য তীর্থভূমি আমরা ঘুরে দেখব, আর আপনারাও আমার সাথে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভবঘুরে মন। এই কচুয়াধাম যেতে গেলে আপনাদের শিয়ালদা অথবা বারাসাত থেকে ট্রেনে এখানে চলে আসতে হবে। কচুয়াধাম যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো কাকড়া মির্জাপুর রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে এই স্টেশনের দূরত্ব ওই ধরুন 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতন। শিয়ালদা থেকে সকাল সকাল 7টা 40, 8টা 22, 9টা 30 বিভিন্ন ট্রেন রয়েছে, যাতে আপনারা এই স্থানে চলে আসতে পারেন। এই ট্রেনগুলোতে আসলে আপনারা ভালো মতন পুজো দিতে এবং আরতি দেখতে পারবেন। এছাড়াও আপনারা বাই রোডও এই কচুয়ায় আসতে পারেন। বারাসাত টু স্বরূপনগর টাকি রোড ধরে এখানে চলে আসতে হবে। এখন আমরা পৌঁছে গেছি কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশনে। এখানে নেমে এই সাইড থেকে সোজা নেমে গেলে এখানে অনেক টোটো এবং অটো পাওয়া যায়, এবং 10 টাকার বিনিময়ে আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এখানে কচুয়ায় বাবা লোকনাথের জন্মভিটে ছাড়াও 2-1টা সাইট সিনও দেখার মতন আছে, যেটাও আপনারা এখানে আসলে দেখে নিতে পারবেন, এবং একদিনের একটা ছোট্ট ট্যুরে আপনারা সুন্দরভাবে দিনটা কাটাতে পারবেন। চলুন আমরা পৌঁছে গেছি এখন বাবা লোকনাথের সেই পুণ্যতীর্থ জন্মস্থানে। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট অর্থাৎ বাংলা 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতরে বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন এবং রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত করা হয়। তাহার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। বাবার সম্পর্কে আরো কথা আপনাদের জানাতে থাকবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এখানে এসে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু 12টার মধ্যে টিকিট কেটে নেবেন। এখানে 3 ধরনের প্রসাদ পাওয়া যায়, স্ক্রিনে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে নিজেদের পছন্দ মতন ভোগের টিকিট আগে কেটে নেবেন, আর ভোগ প্রসাদ বিলি শুরু হয় দুপুর 12:30টা থেকে। এই মন্দিরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এবং তার ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারবেন। বিভিন্ন দামের ডালা পাওয়া যায় এখানে। চলুন আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিই। কচুয়াধাম মন্দিরে পুজোর সময়সীমা হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর আরতি হয় সকাল 11:30টায়। তাই আপনারা যদি সুন্দরভাবে পুজো দিয়ে আরতি দেখতে চান তাহলে সেই অনুযায়ী টাইম মতন এখানে চলে আসবেন। এই হলো সেই বিখ্যাত দুধ পুকুর। জনশ্রুতি অনুযায়ী লোকনাথ বাবা যখন 11 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তখন এই পুকুরের জলে স্নান করেই তিনি রওনা হয়েছিলেন। এই দুধ পুকুরের জলকে অনেক পবিত্র বলে মানা হয়। এই পুকুর থেকে জল নিয়ে পাশে মালা কিনে আপনারা বাবা লোকনাথের মাথায় জল ঢালতে পারেন এবং ফুলের মালাও পরাতে পারেন। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ একজন ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃছায়ায় আচ্ছন্ন মা
তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা নিজে হাতেই তাকে ব্রহ্মচারী হওয়ার জন্য সম্মতি দেন। বাবার মাথায় জল ঢেলে আপনারা চলে আসুন এবার মূল মন্দিরে। এখানে 11:30টা থেকে খুব সুন্দর আরতি হয় এবং তার আগে পর্যন্ত নামগোত্র সহকারে আপনারা এখানে নিজেদের পুজো দিতে পারেন। এই পবিত্র স্থানটি সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই কচুয়াধামে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে, তবে শ্রীকৃষ্ণ এবং লোকনাথ বাবার জন্মাষ্টমীতে এবং 19শে জ্যৈষ্ঠ আর কার্তিকী ব্রতের সময় এখানে ভিড় একটু বেশিই হয়। বাবা লোকনাথ 1148 বঙ্গাব্দে আচার্য গাঙ্গুলি এবং বাল্যবন্ধু বেণীমাধবের সাথে গৃহত্যাগী হন, কিন্তু তখন কালীঘাট ছিল ঘন জঙ্গলময় স্থান। সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম পালন করেন। বলা হয়ে থাকে 50 বছরের অধিক সময় কঠিন তপস্যার দ্বারা লোকনাথ বাবা সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরমত্ব লাভ করেন। তখন তার বয়স হয় 90 বছর। পুজো শেষে আপনারা এই স্থানে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারেন। পুজো শেষে প্রত্যেক দিন এরকম লাইন করে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়। মহাপ্রসাদ নিয়ে এবার আমরা এগিয়ে যাব মন্দিরের অপর দিকে প্রসাদ কক্ষের দিকে, যেখান থেকে আমরা দুপুরের প্রসাদ খাওয়ার জন্য কুপন কেটেছিলাম। এই মন্দিরের প্রসাদ কিন্তু পার্সেল হিসেবেও আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। এই লাইন দিয়ে আপনাদের প্রসাদ কক্ষে ঢুকতে হবে। এখানে চেয়ার টেবিলে এবং মেঝেতে দুভাবেই বসার ব্যবস্থা রয়েছে। একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা যদি কোনো বয়স্ক মানুষ বা হাঁটুতে ব্যথা আছে এমন মানুষ সাথে আসেন, তাহলে আপনারা একটু আগে থেকে লাইন দেবেন, তাহলে চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। এইবার প্রসাদ দেওয়া শুরু হলো। প্রসাদে প্রথমেই দেওয়া হলো খিচুড়ি। আর ছিল ফ্রাইড রাইস এবং আলু সোয়াবিনের একটা তরকারি, সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। প্রসাদ গ্রহণ সেরে এবার মন্দিরের পাশের এরকম দোকান থেকে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আমরা চললাম ভগবান গাঙ্গুলির বাড়ি দেখতে। ভগবানচন্দ্র গাঙ্গুলি বা আচার্য গাঙ্গুলি ছিলেন বাবা লোকনাথের গুরু। তিনি বাবা লোকনাথ এবং বেণীমাধব দুজনেরই গুরু ছিলেন। বাবা লোকনাথ যখন 11 বছর বয়সে গৃহত্যাগী হন, তখন ভগবান গাঙ্গুলির বয়স ছিল 60 বছর। এই হলো সেই বিখ্যাত মানুষের জন্মভিটে, যদিও এটা দেখে মনে হয় পরবর্তীকালে তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। স্থানীয়রা বলে থাকেন এই বাড়ির পেছন দিকে যে ধ্বংসাকৃত বাড়িটি দেখতে পাওয়া যায়, ওটিই ছিল ভগবান গাঙ্গুলির আসল বাড়ি। কচুয়া মূল মন্দিরের অপোজিট দিকেই আপনারা দেখতে পাবেন বেণীমাধব গাঙ্গুলি যাওয়ার বাড়ির রাস্তা। এই হলো বেণীমাধব তোরণ। এই স্থানটি অত্যন্ত শান্ত এবং গ্রাম্য পরিবেশ। এই হলো বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। আমাদের পৌঁছতে 1টা মতো বেজে গেছিল, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু অন্য সময় আসলে আপনারা মন্দিরের দরজা খোলা পাবেন।
মাটির ঘরের ভেতর থেকে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং লোকনাথ বাবার ছবি দেখতে পেলাম। এই নিরিবিলিতে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম স্টেশনের দিকে। আর স্টেশনে যাওয়ার পথে রাস্তায় আমরা এই দ্বাদশ কালী মন্দিরও দর্শন করে নিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক। এই মন্দিরের নাম দ্বাদশ কালী মন্দির হলেও এখানে কালী বিগ্রহের পাশাপাশি টোটাল 12খানা শিব মন্দির রয়েছে। আর এই শিবলিঙ্গগুলোর বিশেষত্ব হলো প্রত্যেকটি শিবলিঙ্গের নাম ভিন্ন। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো স্থানের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।